দেখো আমার পরের পার্টটা শুরু করছি। আর যেটা আছে সেটা হচ্ছে গিয়ে মেসেজ পাসিং বিটুইন অবজেক্ট। মিনস ধরো দুটো অবজেক্ট আছে, দুটো অবজেক্টের মধ্যে মেসেজ পাস করবে। ঠিক আছে, দুটো অবজেক্ট আছে, দুটো অবজেক্টের মধ্যে মেসেজ বলতে কি, এখানে মেসেজ বলতে আমাদের হয় ভেরিয়েবল, একটা ভেরিয়েবল থেকে অন্য একটা তোমার অবজেক্ট আছে, সেই অবজেক্টে যে ভেরিয়েবলটা আছে সেটা অন্য অবজেক্টে ভেরিয়েবলকে কল করবে। আবার ধরো আমরা ফাংশনকে কল করতে পারি। এরকম ভাবে আমরা কি করতে পারি না, কল করতে পারা হয়, মানে একটা থেকে অন্যটা, সেটা কি বলা হচ্ছে কি মেসেজ পাসিং বিটুইন অবজেক্ট। যেমন ধরো এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছি, ধরো এখানে এই দেখো এখানে যে কার ওয়ান এটা একটা অবজেক্ট, আর কার টু এটা একটা অবজেক্ট। ঠিক আছে, এবার এখানে দেখো কার ওয়ানের মধ্যে তোমার এখানে যে কার ব্র্যান্ড, এখানে কার ব্র্যান্ড দেখো তোমার এখানে কি আছে মারুতি, এখানে কার ব্র্যান্ড হয়েছে গিয়ে ডাব্লিউ। ঠিক আছে, ঠিক আছে, এখানে আবার দেখো যে কার নাম্বার, এগুলো একটা এখানে কতগুলো এই যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের ভ্যালুগুলো এখানে দিয়ে দিয়েছে। এখানে দেখো ভেরিয়েবল আছে, ভেরিয়েবল এখানে ভ্যালুগুলো দিয়ে দিয়েছে, এগুলো এখানে ভেরিয়েবল ভ্যালুগুলো দিয়ে আমাদের এখানে কি হয়েছে না, এই জায়গাটায় আমরা কি করলাম, এটা একটা অবজেক্ট টু বানালাম, এটা অবজেক্ট ওয়ান বানালাম। ঠিক আছে, এবার দেখো কি ভালো করে দেখো, এবার এবার বলছে কি ইফ উই ক্রিয়েট দ্য আনাদার অবজেক্ট, যদি আর একটা অবজেক্ট বানায়, যদি কার ফোর বলে একটা অবজেক্ট বানায়, ঠিক আছে, অ্যান্ড ইউ ওয়ান্ট টু পাস দ্য মেসেজ কন্টেন্ট ইন দ্য অবজেক্ট কার টু, যদি এটাকে কার ফোর একটা তুমি বানালে, কার ফোরের মধ্যে তুমি কার টু এর যে অবজেক্টের যেগুলো যেগুলো আছে সেগুলো তুমি পাস করতে চাইছো। ভালো করে বোঝো, তাহলে আমি এখানে কার ওয়ান করা আছে, কার টু করা আছে, এবার আমি করছি কার ফোর। এবার কার ফোর এর মধ্যে আমি কি করতে চাইছি না, কার টু এর যেগুলো আছে সেগুলো আমি পাস করতে চাইছি, মেসেজ পাস। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, তাহলে এটাকে কার কার টু টু নিউ অবজেক্ট কার ফোর, নতুন একটা অবজেক্ট তৈরি করলাম কার ফোর। ঠিক আছে, এবার কি করলাম, টু ডু দিস অ্যাসাইন কার টু ইকুয়াল টু কার ফোর, মানে কার ফোর ইকুয়ালস টু কার টু করে দিলাম। বুঝতে পারলে আশা করি, সিম্পল জিনিস। মানে কার ওয়ান কার টু করা আছে, এবার কার ফোর বলে আর একটা অবজেক্ট তৈরি করলাম, এবার এই কার ফোর এর মধ্যে আমি কার টু এর ভ্যালুগুলোকে আমরা পাস করবো। কিভাবে পাস করবো, ডিরেক্ট আমি লিখে দিলাম কার ফোর ইকুয়ালস টু কার টু। তাহলে এটাকে বলা হচ্ছে কি মেসেজ পাসিং, মানে কার ফোর এর মধ্যে কার টু এর মধ্যে যেগুলো ছিল সেগুলো চলে গেল কার ফোরে, কার টু এর মধ্যে যে যে ভ্যালুগুলো ছিল এই যেগুলো, এগুলো চলে গেল কার ফোরে। নিউ অবজেক্ট দেখো কার ফোর, তাহলে তখন কার ফোরে যেটা হয়ে গেল কার টু এর তাই হলো একই জিনিস, তাহলে দুটো একসঙ্গে হয়ে গেল। তাহলে এটা কি বলা হচ্ছে কি মেসেজ পাসিং। তাহলে কার টু এ যেটা আছে সেটা চলে গেল কার ফোরে, তাহলে এটাই বলছে মেসেজ পাসিং। ঠিক আছে, দেখো ইফ উই পাস দ্য মেসেজ কন্টেন্ট কার ফোর টু অবজেক্ট কার ওয়ান, এবার দেখো এবার কার ফোর থেকে যদি কার ওয়ানে যদি কনভার্ট করা হয়, কার ফোর টু কার ওয়ান, এবং কার ফোর থেকে যদি কার ওয়ান অলরেডি আছে, কিন্তু যদি কার ফোর থেকে যদি কার ওয়ানে যদি কনভার্ট করা হয় তখন কি বলছে, দেন দ্য অবজেক্ট কার ওয়ান রিসিভ দ্য মেসেজ। ঠিক আছে, তাহলে কার ফোরের যে মেসেজগুলো আছে এইগুলো চলে যাবে তখন কার ওয়ানে, আর কার ওয়ানে যেগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে। তখন এখানে যে ব্র্যান্ড নেম ডাব্লিউ আছে, এখানে যে মারুতি, তখন মারুতি পরিবর্তে চলে যাবে ডাব্লিউ। ঠিক আছে, মানে এই ভ্যালুগুলো মুছে যাবে, এই ভ্যালুগুলো মুছে গিয়ে এখানে যে ভ্যালুগুলো সেগুলো চলে আসবে, মানে নতুন ভ্যালুটা চলে আসবে, ওভাররাইট, একে বলা হচ্ছে ওভাররাইট হওয়া। তাহলে দ্য অবজেক্ট কার ওয়ান রিসিভ দ্য মেসেজ অ্যান্ড ডিস্ট্রয় ইটস ওন ডেটা, তার নিজের ডেটাটা ডিলিট হয়ে যাবে, অ্যান্ড স্টোর দ্য রিসিভ মেসেজ অর ডেটা, এবার নতুন মেসেজ যেটা রিসিভ করছে সেটা চলে আসবে। সি দ্য ফলোইং, দেখো দেখো কার ওয়ানটা দেখো কি হয়ে গেছে, দেখো ডাব্লু। ঠিক আছে, দেখো এখানে কার ফোরে যেগুলো ছিল সেগুলো দেখো চলে এসেছে কার ওয়ানে, কিন্তু কার ওয়ানে আগে যেটা ছিল সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। মারুতি 2014 MTR 2022 আছে কি, এগুলো নেই, দেখো এগুলো চলে এসেছে কার তোমার ফোরে, যেগুলো ছিল সেগুলো চলে এসেছে কার ওয়ানে, আবার কার সরি হ্যাঁ সেটা চলে এসেছে কার ওয়ানে, মানে কার ওয়ানে যে ডেটাগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে গেছে। মানে এখন কি হয়ে গেছে, কার ওয়ানটা কার ফোর সমান হয়ে গেল। তাহলে মোট কথা কি, আমি নতুন ভাবে একটা অবজেক্ট ক্রিয়েট করে পুরনো অবজেক্ট যেটা আছে সেটাকে নিয়ে যেতে পারি। যেমন এখানে দেখো নতুন অবজেক্ট তৈরি করলাম কার ফোর এর মধ্যে আমি কার টু এর ডেটাগুলো নিয়ে যেতে পারলাম সিম্পল। আবার পুরনো যেটা আছে পুরনোর মধ্যেও কিন্তু আমি ওল্ড যেগুলো আছে ওল্ডের মধ্যে আমি কিন্তু নতুন এখানে নিয়ে যেতে পারি। নিয়ে গেলে কি হবে না, ওল্ডে যে ডেটাগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে গিয়ে নতুন নতুন ডেটাগুলো চলে আসবে। তাহলে এইভাবে আমরা যে অবজেক্টটা কিন্তু পাস করতে পারবো। এখানে কার মাধ্যমে, ইকুয়াল সাইনের মাধ্যমে এগুলোকে ব্যবহার করা হচ্ছে। ক্লিয়ার, বুঝতে আশা করি।
এখন লেখা আছে এবার এখানে পড়ে নাও, the object oriented programming language, the object or instance play a very important role. The class only declare the data variable and define the method function, but their accessing is controlled only by the object or instance that the class. The result of every operation within the method or function is contained in the object or instance. যেটা বললাম এখানে সেম জিনিসই দিয়েছে। এখানে কি বলছে, তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট রোল একটা প্লে করে, কি না ক্লাসটা কি করে কেবলমাত্র ডিক্লেয়ার করা হয় ওখানে ভেরিয়েবল এবং ডিফাইন করা হয় কি ফাংশন, কিন্তু তাদের অ্যাসাইন এবং যেটা কন্ট্রোল করা হয় সেটা কিন্তু অবজেক্টের মাধ্যমে সেগুলো কন্ট্রোল করা হয়। আমরা ক্লাসের মাধ্যমে সেগুলো করি, ডিক্লেয়ার করি, হ্যাঁ ক্লাসের মাধ্যমে আমরা কি করছি না ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, অবজেক্ট ফাংশন ডিক্লেয়ার করছি, কিন্তু অবজেক্ট বা ইনস্ট্যান্স ক্লাসকে আমরা কি করছি সেটা হচ্ছে অবজেক্টের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করছি। মানে ক্লাস থেকে অবজেক্ট যতক্ষণ পর্যন্ত না করছো ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ব্যবহার করতে পারছি না মধ্যে কথা, ঠিক আছে? এই হচ্ছে কি আমাদের ব্যাপার, হ্যাঁ। আর দ্য রেজাল্ট অফ এভরি অপারেশন উইদিন দ্য মেথড অর ফাংশন ইজ কন্টেন্ট ইন দ্য অবজেক্ট অর ইনস্ট্যান্স অনলি। কি হচ্ছে, অবজেক্টের মধ্যে আমাদের মেথড অথবা ফাংশনগুলো কি হয়ে কাজ করে। আমাদের মেথডের আমরা কিন্তু ক্লাসের মধ্যে কাজ করে না, ক্লাস যা জিনিসগুলোকে বলে দিল, কিন্তু কাজ করে কার মাধ্যমে, অবজেক্টের মাধ্যমে জিনিসগুলো কিন্তু কাজ করে কার মাধ্যমে, অবজেক্টের মাধ্যমে জিনিসগুলোকে কাজ করে, ঠিক আছে? যাই হোক এখানে যে আমরা থিওরিটা বলে দিলাম, কিন্তু মেন ব্যাপারটা কিন্তু এই জায়গাটা আমি বলে দিলাম এবার কীভাবে অবজেক্টটা পাস করা হয়, ঠিক আছে? এবার এখানে দেখো সিম্পল জাভা প্রোগ্রাম স্ট্রাকচার, কি জাভা প্রোগ্রাম স্ট্রাকচার আমরা কীভাবে করব প্রত্যেকেই জানি, ঠিক আছে? দিস প্রোগ্রাম ইজ ইউজ টু প্লে এ মেসেজ অন দ্য স্ক্রিন। প্রথমে ক্লাস দাও, ক্লাস তার আগে আমি পাবলিক লিখতে পারি, নাও লিখতে পারি, না লিখলেও হবে। ক্লাস তারপর ক্লাস নেম দিলাম, ক্লাস নেম সবসময় বড় হাতে হয়, এই যে ডিক্লেয়ার দেখো, ডিক্লেয়ারিং দ্য ক্লাস হুইচ নেম দ্য ওয়েলকাম, যার নামটা হচ্ছে ওয়েলকাম। তারপর এখানে ব্রেস শুরু হয়, এটা যে ওপেনিং ব্রেস, ক্লাসের ব্রেস, এটা ক্লাসের ওপেনিং ব্রেস, হ্যাঁ। তারপর এখানে যে মেন ফাংশন ব্যবহার, একটা ফাংশন ব্যবহার, এখানে মেন ফাংশন দেয়নি, এখানে একটা ফাংশন ব্যবহার করা হয়েছে যেটা ইউজার ডিফাইন ফাংশন, ইউজাররা ফাংশনটাকে ডিফাইন করেছে, মানে নতুন করে ইউজাররা তৈরি করেছে, ওই জন্য বলেছে ইউজার ডিফাইন ফাংশন। ওই জন্য পাবলিক ভয়েড ডিসপ্লে মেসেজ, ঠিক আছে? ডিসপ্লে মেসেজ একটা মেসেজ এখানে দেওয়া হয়েছে। এবারে ভেতরে কি হয়েছে, এখানে ব্রেস শুরু হয়েছে, ব্রেস শেষ হয়েছে। এবার এটা ব্রেসের মধ্যে আছে, তাহলে এটা হচ্ছে কি তোমার গিয়ে ফাংশনের ওপেনিং ব্রেস, এটা ফাংশনের ক্লোজ ব্রেস, এবং তার ভেতরে আছে কি তোমার কি স্টেটমেন্ট। আমরা সিম্পল যেরকম প্রোগ্রাম করি সেই প্রোগ্রাম, তারপর এখানে ব্রেসটা শেষ হয়েছে, ঠিক আছে? এবং এটা আহামরি কিছু না। আচ্ছা, এখানে আমরা ব্যবহার করছি কি কমেন্ট। এখানে কমেন্ট আমরা দু রকম কমেন্ট ব্যবহার করতে পারি, একটা হচ্ছে কি তোমার কি সিঙ্গেল লাইন কমেন্ট, আর একটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট, ঠিক আছে? একটা হচ্ছে কি সিঙ্গেল লাইন কমেন্ট ব্যবহার করতে পারি, আর একটা মাল্টিপল লাইন কমেন্ট আমরা এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে? সিঙ্গেল লাইন কমেন্ট কোনটা? সিঙ্গেল লাইন কমেন্ট হচ্ছে কি যখন আমরা ডবল, এই দেখো এখানে হচ্ছে কি সিঙ্গেল লাইন কমেন্ট দিয়েছি কি দেখছি, এটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট, হ্যাঁ। সিঙ্গেল লাইন কমেন্ট মানে হচ্ছে ডবল ড্যাশ, ডবল ড্যাশকে বলা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। এই যে সিঙ্গেল, এইটা এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে কি সিঙ্গেল লাইন কমেন্ট, মানে কোনো সিঙ্গেল লাইনকে যদি তোমাকে কমেন্ট করতে হয়, কমেন্ট কাকে করে জানো নিশ্চয়ই, কমেন্ট হচ্ছে কি কোনো একটা বিষয় কিছু বলা, যেমন এখানে কিছু বলেছে, যেমন এই প্রোগ্রাম সম্পর্কে বলেছে দিস প্রোগ্রাম ইজ ইউজ টু ডিসপ্লে এ মেসেজ অন স্ক্রিন। এটা প্রোগ্রামের ক্ষেত্রে কোনো কাজে লাগবে না, এটা জাস্ট প্রোগ্রামটা বোঝাবার জন্য, প্রোগ্রামটা কি হতে চলেছে, প্রোগ্রামটা কাজটা কি সেটা বোঝাবার জন্য যেটা এখানে দেওয়া হয়েছে, এটা কি বলা হয়েছে এখানে কমেন্ট, ঠিক আছে? প্রোগ্রামের জন্য যেটা দেওয়া হয়েছে এটা কি বলা হচ্ছে, এটাকে কমেন্ট, ঠিক আছে? তাহলে এই কমেন্টের মাধ্যমে এটা করা হয়েছে কমেন্ট, এটা ক্লিয়ার, ঠিক আছে? এটাকে কমেন্ট, এই কমেন্ট আমরা দু রকম দিতে পারি, একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট, যদি অনেকগুলো লাইন, এটাতে এক লাইন হয়েছে, এটাকে আমরা এখানে সিঙ্গেল ডবল স্ল্যাশ দিতে পারতাম, তা প্রথমে যদি সিঙ্গেল ডবল স্ল্যাশ দিয়ে দিতাম তাহলে এটা সিঙ্গেল লাইন কমেন্ট হয়ে যেত, কোনো অসুবিধা হতো না। কিন্তু যদি একের বেশি যদি লাইন হয় তখন আমরা কি করব, প্রথমে একটা স্ল্যাশ দেবো, তারপর স্টার্ট দেবো, তারপর যখন যে লাইনটা শেষ করব সেখানে আমি স্টার্ট দেবো, তারপর লাইনটা শেষ করবো, এই সেটাকে বলা যায় মাল্টিপল লাইন কমেন্ট, ঠিক আছে? একটা সিঙ্গেল লাইন কমেন্ট, একটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট, ঠিক আছে? যেমন আমি ধরো দেখাচ্ছি একবার, সরি, যেমন ধরো আমি এখানে ধরো এটা হচ্ছে সিঙ্গেল লাইন, লিখে গেল
এটা হচ্ছে সিঙ্গেল লাইন দিয়ে তুমি এখানে যেরকম ইচ্ছা তুমি এখানে বললে একটা লাইনের মধ্যে হতে হবে, কিন্তু এই সিঙ্গেল লাইন কমেন্ট এখানে শেষ করতে হয় না, ঠিক আছে এবার লিখলে। আর আর রিয়েল লাইন কমেন্ট মাল্টিপল লাইন কমেন্টে যে প্রথমে এটা লিখলে, তারপর এখানে একটা স্টার দিলে, তারপর এখানে তুমি স্টেটমেন্ট লিখলে, তারপর নিচে স্টেটমেন্ট হলো, তারপর স্টেটমেন্ট হলো, তুমি লিখে যাচ্ছ পরপর এগুলো, ঠিক আছে, দিয়ে সবে শেষে এখানে শেষ করছো, স্টার দেবে, স্টার দেওয়ার পর এখানে ব্রেসটা শেষ করবে। এটা হচ্ছে কি তোমার কি মাল্টিপল লাইন কমেন্ট, এটা যে উপরটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, না একটা লাইনে প্রথমে এটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। আর এটা হচ্ছে ডকুমেন্টেশন কমেন্ট। ডকুমেন্টেশন কমেন্ট কিচ্ছু নয়, একই কাজ, শুধু এর আগে একটা স্টার, ডবল স্টার, বাস এইটুকু। এটা হচ্ছে কি ডকুমেন্টেশন কমেন্ট। মানে ডকুমেন্টেশন করার জন্য, ডকুমেন্টেশন কি বলে নাম তোমার কি, ডকুমেন্টেশন কমেন্ট সবসময় প্রথমে হয়, মানে প্রোগ্রামটা কে করছে, প্রোগ্রামটা করার উদ্দেশ্য কি, এই ধরনের ডকুমেন্টেশন তৈরি করার জন্য যে কমেন্টগুলো দেওয়া হয় সেগুলো ডকুমেন্টেশন কমেন্ট। ডকুমেন্টেশন কমেন্ট আর মাল্টি কমেন্টের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র আমাদের এখানে ব্যবহারের পার্থক্য। আমরা এখানে জাস্ট এখানে ডবল স্টার দিই, আর ইয়েতে মাল্টি কমেন্টের ক্ষেত্রে সিঙ্গেল স্টার দিই, ঠিক আছে। এই হচ্ছে কমেন্টের। দু রকম কমেন্ট আমরা ব্যবহার করলাম, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, একটা মাল্টিপল লাইন কমেন্ট। এই কমেন্টটা প্রথমে দিয়েছে, এই যে কমেন্ট, এই যে দিস ইজ দ্য কমেন্ট লাইন, ওকে। তারপর তো ক্লাস ওয়েলকাম, ক্লাস ওয়েলকামের মধ্যে এখানে একটা কিওয়ার্ড, এগুলো তো জানো, এগুলো সব নতুন করে কি বলবো, এখানে সব জানো, এখানে এই যে বলে দিয়েছি অলরেডি এখানে, ঠিক আছে। এটা যে ওপেনিং ব্রেস, এটা ক্লোজিং ব্রেস, এটা যে তোমার কি মেসেজ একটা, এটা সরি এটা একটা ফাংশন, যে ফাংশনটা এখানে এটা ইউজার ডিফাইন্ড ফাংশন, মানে ইউজাররা ফাংশনটা তৈরি করেছে, হ্যাঁ, আমরা ব্যবহার করি কি মেন ফাংশন, এটা ইউজার ডিফাইন্ড ফাংশন, ইউজাররা ফাংশনটা তৈরি করেছে, ফাংশনটা ব্রেসের মধ্যে আমাদের রাখতে হবে। এই ফাংশনের মধ্যে যা কিছু থাকবে এই যে ব্রেসের মধ্যে সব কিছু, আমি মেন ফাংশন লিখি না, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, ঠিক আছে, তারপর ব্র্যাকেট দিই, তারপর ব্রেস শুরু করি, তারপর ব্রেসের মধ্যে যে কমেন্ট যা লেখা লিখি, এখানেও সেই একই জিনিস। আচ্ছা, এটা হচ্ছে তোমাকে ব্রেস, তারপর সিস্টেম, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, এটা হচ্ছে গিয়ে স্টেটমেন্ট সিস্টেম। আমরা এটা জানি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। আর প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে কি থাকে, সেমিকোলন, যাকে বলে টার্মিনেটর সাইন। প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে কি থাকে, সেমিকোলন, যাকে বলে টার্মিনেটর সাইন। এগুলো আমরা প্রত্যেকেই জিনিসটা জানি এগুলো। এবার যে ইন্ট্রোডাকশন টু জাভা আইডিয়া, জাভা আইডি কিভাবে খুলে না খুলে সে সম্পর্কে, জাভা আইডিয়া কিভাবে খোলা প্রত্যেকেই আমরা জানি, জাভা কিভাবে খুলে না খুলে, তাই না। এখানে দিয়ে দেখো জাভা লঞ্চ করার জন্য প্রথম হচ্ছে জাভা প্রোগ্রামটা লোড করতে হবে, তারপর যে ক্লাস তৈরি করতে হবে, তারপর প্রোগ্রামে ভেরিয়েবল মেথড তৈরি করতে হবে, তারপর সেটা কম্পাইল করতে হবে। আমরা প্রত্যেকেই আমরা করেছি জাভা প্রোগ্রাম, আমরা প্রত্যেকেই করেছি, প্রত্যেকেই জানো। প্রথমে জাভার আগে লোড করলো, তারপর তার মধ্যে কি করা হলো, আমরা প্রোগ্রাম লিখলাম, প্রোগ্রাম লেখার পর কম্পাইল করলাম, কম্পাইল করার পর তারপর সেটা রান করলাম, এটা সেটা দিয়েছি, ঠিক আছে। এগুলো অতটা ইম্পর্টেন্ট কিছু নয়। আর জাভা একটা আইডিই প্রথমেই বলে দিয়েছি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এর উপর জাভাটা কাজ করা হচ্ছে, ওই জন্য জাভাটাকে, আর জাভার আইডি নাম হচ্ছে গিয়ে বুঝে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে কিভাবে স্টার্ট করবো এখানে দিয়েছে, দেখো এগুলো নতুনত্ব, এগুলো আমি কিছু দেখাচ্ছি না, কিন্তু এগুলো কোনো ব্যাপার নয়, ইজি জিনিস, ঠিক আছে। জাভা কোথায় সেভ করবে না করবে, জাভা প্রজেক্ট, কোনো একটা প্রজেক্ট করে কোথায় সেভ করবে, এই যে নিউ প্রজেক্ট করার পর এখানে প্রজেক্টের নাম লিখবে, প্রজেক্টের নাম লিখলে প্রজেক্টটা কোন জায়গায় সেভ হচ্ছে, এখানে একটা ফোল্ডারের মধ্যে লিখবে, প্রজেক্টের নাম দেবে, ক্রিয়েট করবে, তাহলে প্রজেক্টটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। এখানে প্রজেক্টটা সেভ হয়ে যাবে, নতুন প্রজেক্টে কাজ হবে, ঠিক আছে, বুঝতে পেরেছি। এটা হচ্ছে গিয়ে নিউ প্রজেক্টে কাজ হবে, নিউ ক্লাস, ঠিক আছে। আর একবার দেখিয়ে দিচ্ছি, তবুও তোমরা জানো, তবুও দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এটা একটা নতুন ক্লাস, ক্লাসটার নাম কি দেখো রাইমা1, আমি নতুন ক্লাস তৈরি করেছি, তার কারণে প্রজেক্ট, প্রজেক্ট করে আমি নিউ প্রজেক্ট করছি, নিউ প্রজেক্ট, নতুন প্রজেক্টের নাম দিলাম, কোথায় লোড হচ্ছে, ডি এর মধ্যে জাভা, ডি এর মধ্যে জাভার মধ্যে লোড করছি, আমি ডি এর মধ্যে জাভার মধ্যে আমি এটা লোড করছি, ঠিক আছে। ধরো আমি এখানে করছি জাভা না দিয়ে আমি এটাকে ধরো ডি এর মধ্যে জাভার মধ্যে আমি এটা ধরো নতুন লিখলাম ক্লাস, প্রজেক্টের নাম লিখছি CLSS ক্লাস 9, 11 হয়ে গেল, ক্লাস 9, ঠিক আছে।
দেখো তাহলে আমি জাভা ডি এর মধ্যে যাওয়ার মধ্যে যে ক্লাস 9 বলে এটাকে সেভ করলাম। দেখো ভালো করে বুঝো, ঠিক আছে। আমরা এখান থেকে পাথ চুজ করতে পারি। আমি এখানে আর চুজ করলাম না, এর মধ্যে করলাম। এবারে ক্লাস দেখো নতুন একটা দেখো, এই দেখো ক্লাস তৈরি হলো, ঠিক আছে। এই দেখো ক্লাস আইএক্স। এবার এটা কোথায় তৈরি হলো দেখবে, এটা দেখো। এবার এর উপর বসে আমরা কি করতে পারি, এর উপর বসে আমরা এখানে কোড তৈরি করতে পারি। জানি রাইট ক্লিক করে নিউ ক্লাস করে নতুন ক্লাস দিই, ঠিক আছে। এবার এই ক্লাসটা কোথায় তৈরি হলো দেখো, ক্লাস আইএক্স। আমরা তাহলে এখানে চলে যাই, ডি ড্রাইভে চলে যাই। এখানে চলে গেলাম, দেখো ডি ড্রাইভে চলার পর এখানে জাভা, এই যে জাভা দেখো, ঠিক আছে। জাভার মধ্যে দেখো এখানে ক্লাস 5 তো কোথায় আছে দেখো, এই দেখো ক্লাস 9, এর মধ্যে তৈরি হয়ে গেছে এটা। এবার মধ্যে যা যা তুমি এখানে প্রজেক্ট করবে যেগুলো, সেগুলো এখানে সেভ হয়ে যাবে। দেখো আগেরগুলো যেমন করা আছে, দেখো এগুলো দেখো, দেখো ক্লাস এখানে 8 বলে একটা করা আছে, দেখো ক্লাস 8 এর মধ্যে দেখো এইসব প্রজেক্টগুলো আছে এখানে, ঠিক আছে। ক্লাস 8 এর মধ্যে এই প্রজেক্ট আছে। দেখো এখানে দেখো জাভার মধ্যে জাভা বলে একটা এর মধ্যে এগুলো আছে। এরকম ভাবে যখন তুমি করবে, তোমার এটা যেটা করলাম এর মধ্যে আমরা কিছু এখনো পর্যন্ত কোনো প্রোগ্রাম করি নেই, তার জন্য এর মধ্যে কিছু লেখা নেই। এর মধ্যে তাহলে লেখাগুলো চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার এর মধ্যে তাহলে ক্লাস তুই আমরা কাজগুলো করতে পারি। ওকে, বুঝতে পারলে, হয়ে গেল এটা। এরপর হচ্ছে কি অ্যাড ডকুমেন্টেশন টু প্রজেক্টের মধ্যে ডকুমেন্টেশন তৈরি করার জন্য কীভাবে ডকুমেন্টেশন তৈরি করবো। দেখো আমরা যখন এখানে করি, যখন ক্লাস করবো, এখানে ক্লাস করার সময় এখানে দেখো ডকুমেন্টেশন বলে একটা পার্ট আমরা পেয়ে যাবো। এই যে এখানে দেখো এটা, এই দেখো এটা ক্লিক করলে এখানে দেখো ডকুমেন্টেশন বলে পার্টটা চলে এলো। দেখো প্রজেক্ট টাইটেল, তারপর যে পারপাস প্রজেক্ট, এখানে দেখো আলাদা একটা দেখো করাই আছে। এটা হচ্ছে কি প্রজেক্ট ডকুমেন্টেশন। এখানে যে কি প্রজেক্টের টাইটেল করছো, তার পারপাস কি প্রজেক্টটার, এখানে কি কোন ডেটে শুরু করছো, কিভাবে শুরু করছো না করছো, এই যে প্রজেক্ট, এগুলো বুঝতে পেরেছো। আচ্ছা, এই জিনিস ট্যাব ক্লোজ করে এটাকে ক্লোজ করতে পারো। এটা আবার যে কোনো ডকুমেন্টেশনের মধ্যে যদি করো তুমি এটা পেয়ে যাবে। দেখো আমি এটাতে এর মধ্যে করলাম। এবার তুমি নতুন একটা ধরো, আমি এখানে ব্লু যে খুলছি, ধরো নতুন একটা দেখো এইটার মধ্যে করলাম। এখানে এখানে খোলার পর দেখো এখানে ধরো এখানে কোনো প্রোগ্রামও খুলছে, ধরো এই প্রোগ্রামটা খুলছে, এই প্রোগ্রামটা খুললাম। দেখো এটা সোর্স কোড আছে। এখান থেকে আবার তুমি দেখো ডকুমেন্টেশন বলে একটা, ঠিক আছে। যে কোনো প্রোগ্রাম করলে এইদিকে সাইডে দেখবে, এই সাইডটা এইখানটা খেয়াল করবে যে সোর্স কোড থাকবে, এখানে ডকুমেন্টেশন আছে। তুমি ডকুমেন্টেশন ক্লিক করবে, ডকুমেন্টেশনটা ক্লিক করলে এখানে তুমি ডকুমেন্টেশনটা পেয়ে যাবে। কি কি ডকুমেন্টেশন করবে না করবে, এখানে ডকুমেন্টেশনটা পেয়ে যাবে এই জায়গাটা। ক্লিয়ার? এরকমভাবে প্রত্যেকটা যে তুমি এখানে করবে, তুমি প্রজেক্টের মধ্যে করতে চাইলে এইখানটা ক্লিক করবে, পেয়ে যাবে। এখানটা ক্লিক করলে ডকুমেন্টেশন পেয়ে যাবে। এখানটা ক্লিক করলে এই ডকুমেন্টেশন, এখানে ক্লিক করলে এখানটা এটা ডিলিট করে দিয়ে দিয়েছে। এখানে তুমি ডকুমেন্টেশনটা পেয়ে যাবে এই জায়গাটায়। আর এই যে প্রত্যেকটা ইয়ের মধ্যে করো, তাই যে কোনো তুমি যে কোনো ক্লাসের মধ্যে করলে ক্লাসটা খুলবে। ক্লাসটা খুললে এখানে সোর্স কোড আছে, এখানে ডকুমেন্টেশন ক্লিক করো, তার ডকুমেন্টেশনটা এখানটায় চলে আসবে। এখানে তুমি ডকুমেন্টেশন লিখে তুমি কাজ করতে পারবে এখানে, ঠিক আছে। জেনারেলি আমরা প্রজেক্ট ডকুমেন্টস এখান থেকে করি। আচ্ছা, এটা হয়ে গেল। এবার যে ক্রিয়েট এ নিউ ক্লাস নিউ প্রজেক্টে কি নতুন ক্লাস তৈরি করবো, এটা আমরা নতুন করে বলছি না কিছু। ক্লাস এখানে রাইট ক্লিক করে নিউ ক্লাস করব। ক্লাস এখানে ক্লাসের নাম লিখবো, ঠিক আছে। এই এখানে করলাম, রাইট ক্লিক করে নিউ ক্লাস, ঠিক আছে। নিউ ক্লাস ও ক্লাসের নাম লিখবো। এখানে জাভা ক্লিক করব, এখানে ক্লাস ক্লিক করব, তারপর ওকে করব, ঠিক আছে। আর এখানে প্রথমে নামটা সবসময় বড় হাতের দিয়ে শুরু করব। আর নতুন ক্লাস করতে গেলে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এন প্রেস করো, আমরা এই শর্টকাট কি ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। এই যে নতুন এখানে প্রোগ্রাম হয়ে গেলাম, এগুলো আমরা করে অভ্যস্ত, এগুলো প্রত্যেকেই জানি আমরা এগুলো, ঠিক আছে। এবার রাইটিং এ জাভা প্রোগ্রাম উইদিন দ্য ক্লাস। এবার ক্লাসের মধ্যে কি হয় প্রোগ্রাম লিখবো। এই যে
এগুলো আমাদের কীভাবে ইনস্ট্রাকশন দিয়ে দেয়, নতুন যদি ক্লাস করতে এগুলো আমাদের ইনস্ট্রাকশন দিয়ে দেয় কীভাবে করতে হবে না করতে হবে। আমরা এগুলো কী করে দিই, জাস্ট এগুলো কন্ট্রোল এ করে ডিলিট করে দিই। এগুলো আমাদের এগুলো পড়ে কিছু আসবেও না এসব, ঠিক আছে, জাস্ট এগুলো কন্ট্রোল করে ডিলিট করে দিই এগুলো উইদিন দ্য ক্লাস। তারপর এখানে ক্লাস আমরা যেমন লিখি ফার্স্ট প্রোগ্রামের ক্লাস এখানে লেখা হয়েছে, এরকম আমরা ক্লাস এখানে লেখা হয়েছে সিম্পলভাবে। ওকে, এবার আমরা জিনিসটাকে প্রোগ্রামটাকে কম্পাইল করি, তাই তো। যে কোনো প্রোগ্রামকে আমরা কী বলবো, প্রোগ্রামটা করলাম, ধরো প্রোগ্রামটা করার পর আমরা কী করি, কম্পাইল করি। এই যে এখানে প্রোগ্রামটা হলো, এটা প্রোগ্রাম বলা হচ্ছে। এই জায়গায় এখানটাকে আমরা কম্পাইল করি না, এই জায়গাটাকে কম্পাইল করি, সেই যে কম্পাইল, এই কম্পাইলেশন দ্য প্রজেক্ট এরর ফ্রি করার জন্য। এরর ফ্রি করার জন্য প্রোগ্রামটা কী করা হয়, কম্পাইল করা হয়, ঠিক আছে। প্রোগ্রামটাকে আমার কী করা হয়, কম্পাইল করা হয়। কম্পাইল করে জিনিসটা কেটে দিয়ে আমরা জিনিসটাকে রান করি। এই যে কম্পাইল, কন্ট্রোল কে, বিভিন্ন রকম পদ্ধতিতে কম্পাইল করতে বলছে, ঠিক আছে। এটাকে তাহলে কম্পাইল করা হবে এইভাবে। কম্পাইলটা করে নেওয়া হলো, কম্পাইলটা করে নিয়ে এলে এখানে সিম্পল এভাবে লিখে দেয়, এভাবে লিখে যা দেখেছো এখানে যে ক্লাস কম্পাইল নো সিনট্যাক্স এরর, ঠিক আছে, এখানে ইন্ডিকেট দিয়ে দেয়। আমরা যখন এখান থেকে এটা ক্লোজ করে দিয়ে দেয়, এখান থেকে ক্লোজ করার পর তারপর আমরা কী করি, প্রোগ্রামটাকে রান করি। এই যে সেভিং দ্য সোর্স, এটাকে প্রথমে সেভ করে নিই, প্রোগ্রামটাকে অটোমেটিক সেভ হয়ে যায়। তুমি যেই কম্পাইল করবে তখন অটোমেটিক ওটা কী যাবে, ওটা সেভ হয়ে যাবে ওটা, ঠিক আছে, অটোমেটিক্যালি সেভ, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তোমাকে নতুন করে কন্ট্রোল এস করে কিন্তু নতুন করে সেভ করতে হবে না, ঠিক আছে। কোথায় সেভ হলো আমরা দেখে নিই, বাই ডিফল্ট ওই জায়গাটা সেভ হয়ে, যে ফাইলটা আমি এইমাত্র খুলেছিলাম, ঠিক আছে। আর যদি সেভ করতে হয় তাহলে ক্লাসে গিয়ে আমরা এখান থেকে সেভ করতে পারি, ক্লাসে গিয়ে আমরা এখান থেকে সেভ করতে পারি। যদি করতেই হয় তা আমরা ক্লাসে গিয়ে এখান থেকে সেভটা করতে পারবো। জায়গাটা এই যে এখানে আছে, এই যে এখানে ক্লাসে গিয়ে এখান থেকে সেভ, এই যে এটা যদি সেভ করতে হয় যদি এটাকে, তাহলে ক্লাসে গিয়ে সেভ করবো, তাহলে সেভ করলে এটা আবার সেভ হয়ে যাবে। সেভ করার কোনো প্রয়োজন নেই, অটো সেভ। এটা ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে ক্রিয়েট অবজেক্ট আর ইনস্ট্যান্স ক্লাস। যদি এখানে অবজেক্ট তৈরি করতে হয়, ঠিক আছে, যদি ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করতে হয় তাহলে আমরা কীভাবে তৈরি করবো, অবজেক্ট তৈরি করতে হয়। অবজেক্ট তো তোমাদের দেখানো হয়নি, ঠিক আছে, অবজেক্ট যদি প্রয়োজন নেই তোমাদের এখানে আছে যখন আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো এটা একটা প্রোগ্রাম, এই যে এটা একটা প্রোগ্রাম, ধরো প্রাইম নাম্বার, এটা একটা প্রোগ্রাম, এর একটা অবজেক্ট তৈরি করতে কী করবে না, যে ক্লাসের উপর রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করার পর এখানে দেখো নিউ, এখানে দিয়ে ভালো করে খেয়াল করো, এখানে দেখো নিউ প্রাইম নাম্বার বলে আছে, ঠিক আছে। এখানে করবে ক্লিক করলে দেখো এখানে একটা প্রথম বলছে অবজেক্টের নাম দিতে, কি নামে তুমি অবজেক্টটা খুলে করবে। এখানে দেখো এই নাম্বার বাই ডিফল্ট এখানে যে নামটা থাকবে সেই নামটা এখানে চলে আসবে এবং নাম্বার 1 বলে চলে আসবে এখানে, ঠিক আছে। প্রাইম নাম্বার আছে, ওই জন্য প্রাইম নাম্বার 1। এখানে যদি অন্য কিছু থাকতো তাহলে সেই নামটা আসতো, তার সঙ্গে 1 আসতো। দ্বিতীয়বার তৈরি করলে 2 আসবে, ঠিক আছে। এটা করার পর এখানে নেম অফ দ্য ইনস্ট্যান্স বলতে এখানে অবজেক্টের নামটা দিতে বলছে, তাহলে এটা ওকে করে দেবে। ওকে করলে দেখো এই জায়গাটা দেখো চলে এলো, ক্লিয়ার? খেয়াল করে দেখো এই জায়গাটা দেখো চলে এলো। এটা হয়ে গেল কি, অবজেক্ট তৈরি হয়ে গেল, এর অবজেক্ট তৈরি হয়ে গেল। তাহলে ক্লাস থেকে এটা হচ্ছে ক্লাস, এটা যে ক্লাস, এটা যে ক্লাস নেম, প্রাইম নামের নম্বর, এটা যে ক্লাস নেম, এটা হচ্ছে গিয়ে অবজেক্ট। ক্লিয়ার? ঠিক আছে, কীভাবে তৈরি হলো শুধু এটা দেখো। তাহলে আরেকবার দেখাচ্ছি, রাইট ক্লিক করবে, নিউ এখানে ক্লিক করবে, নিউ ক্লাব দেখো একবার তৈরি করেছি বলে এখানে অবজেক্ট 2 দুবার দেখাচ্ছে, 2 দিয়ে এটা ওকে করবে, তাহলে দেখো দুবার অবজেক্ট তৈরি হয়ে গেল। যতবার ইচ্ছা তুমি এখানে অবজেক্ট এইভাবে তৈরি করতে পারো। অবজেক্ট ডিলিট করতে গেলে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করার পর এখানে যাবে দেখো রিমুভ, ঠিক আছে, এখান থেকে রিমুভ, আবার এখানে করার সময় রিমুভ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে অবজেক্ট তৈরি করতে পারলাম। এখানে দেখিয়ে দেখো কি অবজেক্ট তৈরি করবো, পরিষ্কার, ঠিক আছে। দেখো এখন অবজেক্ট তৈরি হলো, আসলে বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার হচ্ছে এক্সিকিউট দ্য ক্লাস ইউজিং অবজেক্ট। এবার অবজেক্টটাকে আমরা কীভাবে এক্সিকিউট করবো, রান করবো কীভাবে আমরা, ঠিক আছে। এবার এই অবজেক্টটাকে রান করবো কীভাবে, দেখো অবজেক্টের ভেতরে আমাদের এইভাবে আমরা দেখিয়ে দিচ্ছি আমরা। আমরা এখান থেকে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে এখানে হচ্ছে গিয়ে ভয়েড মেনে ক্লিক করি, ভয়েড মেনে ক্লিক করলে এটা হচ্ছে গিয়ে রান হয়ে যায়, ভয়েড মেনে ক্লিক করলে এটা রান হয়ে যায়, ঠিক আছে।
প্রোগ্রাম একটা করলাম, আলটিমেট চলতেই থাকছে। যাক এটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রামটা আমরা এখানে করতে করতে রান হলো। এইভাবে আমরা এটাকে রান করতে পারি। এবার রাইট ক্লিক করে ভয়েড মেন। এবার এখান থেকে কীভাবে রান করবে, এখানে গিয়ে রাইট ক্লিক করবে, ভালো করে বুঝবে, এখানে গিয়ে রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পর দেখো এখানে কি দেওয়া আছে, দেখো ইনহেরিটেন্স ফ্রম অবজেক্ট। এখান থেকে যাওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করতে পারি, ঠিক আছে। এবার এখানে দেখো অনেক রকমের এখানে তোমার আছে কি অপশন, এখানে পেয়ে যাবে অনেক রকমের এখানে অপশন এখানটায় আমরা পেয়ে যাব, ঠিক আছে। যদি আমরা এখান থেকে আমরা রান করব না, আমরা রান সবসময় করবো কোথা থেকে না, এই জায়গা থেকে রাইট ক্লিক করে ভয়েড মেন, এইভাবে গিয়ে আমরা রানটা করব, ঠিক আছে। এখানে যে ইনস্ট্যান্স অবজেক্ট, এখানে হচ্ছে ভয়েড মেন মেসেজ বলে এখানে এসেছে একটা। এখানে প্রোগ্রাম রকম ভাবে করা আছে, এখানে যে মেন ফাংশন দেওয়া নেই, এখানে যে মেসেজ ফাংশন দেওয়া আছে, ঠিক আছে। ওই জন্য এখানে এরকম ভালো করে দেখো, এখানে প্রোগ্রামটা দেখো অন্য প্রোগ্রাম করা আছে, দেখো এই দেখো এখানে দেখো ভয়েড মেন ফাংশন করা নেই, এখানে দেখো ডিসপ্লে মেসেজ বলে করা আছে, এখানে দেখো ডিসপ্লে মেসেজ বলে করা আছে। এই জন্য এই মেসেজটা আমাদের এইখানটা শো করেছে, এই দেখো এই জায়গাটা আমাদের শো করেছে, এই জায়গাটা শো করেছে, ক্লিয়ার। এই জায়গাটা শো করেছে আমাদের এখানে, কিন্তু সেরকম কিছু করার নেই। সেরকম করা থাকলে এই জায়গাটা শো করতে যায়, এই জায়গাটা আমাদের শো করছে না, এই জায়গাটা যেহেতু আমার ওই ধরনের কিছু করা নেই, তার জন্য আমাদের কিন্তু এটা শো করছে। এটা শো করলে এটা ক্লিক করলে ওর উপর কাজ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমাদের সেই ধরনের কোনো ফাংশন সেভাবে করা নেই বলে আসছে না। যদি আসতো তাহলে এখান থেকে করতো। এটা জাস্ট পড়ার জন্য এটাকে জেনে রাখো, এটা তোমার কাজের ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। কাজ তুমি যেটা করে এসেছিলে এরপর রাইট ক্লিক করে মেন ফাংশন করে রান করো, ঠিক আছে। এবার যে ক্লোজ দ্য প্রজেক্টটাকে কুইট করে দেবে, বন্ধ করে দেবে, ওকে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, প্রজেক্টটাকে রান করতে পারলাম। আচ্ছা, তাহলে এইভাবে আমরা প্রজেক্টটাকে এক্সিকিউট হলো, এইভাবে প্রজেক্টটাকে আমাদের বন্ধ করা হলো। এবার প্রিন্ট প্রজেক্ট অ্যান্ড প্রোগ্রাম, আমরা কীভাবে প্রিন্ট করব, আমরা প্রজেক্টটা কীভাবে প্রিন্ট করবো। এই যে প্রিন্ট এখানে আছে, এই যে এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা প্রজেক্টকে প্রিন্ট করতে গেলে এখানে যাবে, এই যে প্রিন্ট আছে, প্রিন্টে ক্লিক করবে, প্রিন্টে ক্লিক করলে এখানে দেখো প্রিন্ট ক্লাস ডায়লগ, প্রিন্ট এখানে রেডমি, এখানে যেগুলো প্রিন্ট করতে চাইছো, সেগুলো এখানে ক্লিক করবে, ক্লিক করে ওকে করে দেবে, তাহলে সেটা প্রিন্ট হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে জাস্ট জেনে দেখো, হ্যাঁ প্রিন্ট থেকে এখানে প্রিন্টে যাবে, প্রিন্টে গিয়ে এখানে তুমি যেগুলো করতে চাইছো সেটা ক্লিক করবে, ক্লিক করে ওকে করবে, তাহলে ওটা প্রিন্ট হয়ে যাবে, ওকে। আচ্ছা, এদিকে যেখানে সিম্পল হবে। এবার ওপেনিং এ নন জাভা ফাইল, এবার যদি নন জাভা ফাইল হয় তাহলে তোমরা কিভাবে ওপেন করবে, এটা আইডির মাধ্যমে। নন জাভা ফাইল যদি হয়, মানে জাভা ফাইল না হয় যদি এখানে, তাহলে কি হবে, আইডির মাধ্যমে যদি এখানে ক্লিক করবে, কিছুই নয়, ওপেনে যাবে, ওপেনে গিয়ে এই যে এখানে ফাইলে যাবে, এই যে ওপেন, এই যে ওপেন নন জাভা ফাইল, নন জাভা বলছি, সরি ব্লুজ, তোমার গিয়ে জাভা ফাইল, কিন্তু সেটা থেকে ব্লুজের মাধ্যমে করা নয়, অন্যভাবে আমাদের করা। কারণ জাভা আমরা বিভিন্নভাবে করতে পারি, আমরা সাধারণত ব্লুজের মাধ্যমে করতে, সেটা না, আমরা জাভা কিন্তু নানা অন্য ভাবেও করতে পারি। যদি অন্যরকম ভাবে কোনো জায়গায় করা হয়, তাহলে সেখান থেকে আনতে গেলে আমাদের কিভাবে আনবো, এখান থেকে এইভাবে নিয়ে আসবো, এখানে ক্লিক করবে, যেখান থেকে পাবো সেখানে ক্লিক করবো, করার পর সিলেক্ট করে আমরা এখানে ওকে করে দেবো, তাহলে আমরা এখান থেকে চলে আসবে। মানে যেগুলো ব্লু যেটা করা নয়, অন্য কোনো জায়গায় করা, ধরো তুমি ওয়ার্ডে করেছো, বা তুমি ধরো পেন্টে করেছো, সরি পেন্ট বলছি, নোটপ্যাডে করেছো, তাহলে সেখান থেকে আনার জন্য আমরা এখানে ক্লিক করব, ওপেন নন ব্লু যে ফাইলে ক্লিক করব, নন ব্লু যে ফাইলে ক্লিক করার পর যেখানে আছে সেখানে ক্লিক করে আমরা এটাকে নিয়ে নেব, ক্লিয়ার। এখানে আমাদের করা নেই, তার জন্য আমরা দেখাতে পারবো না। তাহলে এইভাবে আমরা হচ্ছে যে জায়গায় করা নেই সেই জিনিসগুলো এখান থেকে নিতে পারবো, ওকে। আচ্ছা, এবার যে ক্রিয়েট জার ফাইল, জার ফাইলটা কি, জার ফাইল হচ্ছে কি তোমার কোনো প্রজেক্টকে যদি তুমি কোনো জায়গায় নিয়ে যেতে চাও কম্বাইন ভাবে, তো সেটাকে জার ফাইল তৈরি করতে হয়, ঠিক আছে।
জার ফাইলটা কি হবে দেখো, এখানে দেখো, ধর এখানে গেলে এখানে করার পর এখানে দেখো, এই দেখো জার ফাইল, এই যে ক্রিয়েট জার ফাইল, ক্রিয়েট জার ফাইল, ঠিক আছে। জার ফাইলে ক্লিক করলে, জার ফাইলে ক্লিক করার পর এবার এখানে তুমি দেখো ইনক্লুড সোর্স কোড, তুমি সোর্স কোড যদি যা সোর্স কোড হবে, তবে ইনক্লুড ব্লুজে প্রজেক্ট ফাইল, ব্লুজে প্রজেক্ট ফাইল, ব্লুজে প্রজেক্ট ফাইল এখানে করবে তুমি, যেটা এখানে যে তুমি এইগুলো নিতে যাও সেগুলো এখানে সব লোড করবে, লোড করার পর তুমি এখানে কন্টিনিউ করে দেবে, ঠিক আছে। এবার কন্টিনিউ করার আগে তার মেন ক্লাস, এখানে তুমি মেন ক্লাসের ক্ষেত্রে কি আছে দেখো, তুমি এখানে কোনটা মেন ক্লাস হিসাবে নিতে হবে, বিভিন্ন রকম ভাবে আছে, এগুলো কোনো কিছু হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, সিম্পল এখানে তুমি মেন ক্লাস করে দেবে, এখানে এগুলো ক্লিক করবে, করার পর থেকে কন্টিনিউ করে দেবে, কন্টিনিউ করলে এটাকে সেভ করতে বলবে, ধরো আমি এটা তোমার ইয়েতে আমি ডেস্কটপে এখানে সেভ করছি, বলে সেভ করলাম, ঠিক আছে, দিয়ে এটাকে সেভ করে দেন জার ফাইল, এখানে জার ফাইলটা সেভ হয়ে গেল, ক্লিক করো, এই দেখো ব্লু জার ফাইল বলে যাওয়া জার ফাইল বলে সেভ হয়ে গেল, এটা ক্লিক করলে তোমার এই দেখো এবার জার ফাইল কার মাধ্যমে তুমি খুলতে চাইছো, ঠিক আছে। এটা হচ্ছে কি জার ফাইলটা, জার ফাইল মানে কি, জার ফাইল মানে ওখানে যা যা ক্লাস আছে আছে সবগুলো একটা জায়গায় তোমার কম্বাইন হয়ে গেল, ঠিক আছে, একটা জায়গায় সবকিছু তোমার কম্বাইন হয়ে গেল, এখানে যতগুলো আমার এখানে ফোল্ডার আছে সবগুলো একটা জায়গায় আমার কম্বাইন হয়ে গেল, কার মাল কোথায় না জার ফাইলের মাধ্যমে, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার জার ফাইল, jar file will support the special type of known as jar file. The jar can combine the all files of the project of single file, সমস্ত ফাইলগুলোকে একটা ফাইলে কনভার্ট হলো, its benefit is that the jar file can be easily transformed from one place to another place, মানে একটা জায়গা থেকে অন্য জায়গায়, আমি যদি ওই ফাইলটাকে অন্য জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে আমরা জার ফাইলে করে নিলাম, জার ফাইলটা আমরা অন্য জায়গায় নিয়ে চলে গেলাম কপি পেস্ট করে, তাহলে তো হয়ে গেল, ঠিক আছে, একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের জার ফাইলটা কাজে লাগে। The special file which combine all the files of the project into a single file, সমস্ত ফাইলগুলোকে একটা ফাইলে কনভার্ট করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি জার ফাইল, আশা করি বুঝতে পেরেছো। তার মানে এখানে সব যত প্রজেক্ট ছিল দেখো সমস্ত প্রজেক্টগুলোকে একটা জায়গায় চলে গেছে, সব কিছু চলে গেছে, এবার জাস্ট ওইটাকে নিয়ে গেলি আবার অন্য জায়গায় গিয়ে আমি যদি ওটাকে যদি লোড করে দিই তাহলে কিন্তু সেই জায়গায় কিন্তু আবার তোমার এটা চলে আসবে, ধরো তুমি এখানে করলে প্রজেক্টগুলো, তো ইনস্টিটিউটে করলে, ইনস্টিটিউটে করার পর তারপর সেটাকে তুমি ওখানে লোড করলে, লোড করার পর ধরো ইনস্টিটিউটে করলে, ইনস্টিটিউট করে তুমি জার ফাইল করলে, জার ফাইল করে তুমি বাড়িতে নিয়ে চলে গেলে, বাড়িতে কি পেন ড্রাইভে নিয়ে চলে গেলে, বাড়িতে গিয়ে ওই জার ফাইলটা ওপেন করবে, তাহলে তুমি ওখানে ফাইলগুলো এখানে পেয়ে যাবে, তাহলে জার ফাইলের মাধ্যমে আমরা কি করতে পারি, সমস্ত ফাইলগুলো এক জায়গায় কম্বাইন করে আমরা ট্রান্সফার করতে সুবিধা হয়, ঠিক আছে। এবার প্রিন্ট মেথড, প্রিন্ট মেথড আমরা প্রত্যেকেই জানি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন কোনটা কি বলে না বলে, সিস্টেম এখানে হচ্ছে গিয়ে সিস্টেমটা একটা প্রি ডিফাইন একটা হচ্ছে গিয়ে প্রসেস আউটপুটের একটা, ডটটা হচ্ছে গিয়ে ডট একটা হচ্ছে অপারেটর, আউটটা একটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে দিস নেম অফ দ্য ফাইল অফ দ্য, এখানে প্রিন্ট স্টিম ক্লাস, এখানে ক্লাস, এগুলো নিউ নেম, আর এটা থেকে জাভা, এটা হচ্ছে কি মেসেজ, এটাকে প্রিন্ট করা, মানে জাস্ট আমরা এইভাবে প্রিন্ট আউটটা করি, ঠিক আছে। এটা কাকে কি বলে না বলে অটো ডিটেলসে জানা এখন প্রয়োজন নেই, আর বুঝতে পারবে না, এগুলো মনে রাখবে যে ডট একটা হচ্ছে কি অপারেটর, আর আউটটা একটা হচ্ছে কি তোমার কি প্রিন্ট স্টিন একটা ক্লাস, হ্যাঁ, আর সিস্টেমটা একটা হচ্ছে কি এটা একটা প্রি ডিফাইন ক্লাসের নাম, এটা একটা প্রি ডিফাইন ক্লাসের নাম, ওকে। আচ্ছা, আর প্রিন্ট কিভাবে করবে না করবে সেগুলো এখানে দিয়ে দাও, সেটা নিয়ে আর বলছি না। প্রিন্ট আর প্রিন্টএল এর মধ্যে পার্থক্য কি সেটা প্রতি জানো, একটা এন্টার হয়, একটা হচ্ছে কি এন্টার হয় না, ঠিক আছে, তাহলে হয়ে গেল। এটা দেখে যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, যদি না অসুবিধা না হয় তাহলে আমাকে অবশ্যই লিখে দেবে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ। তাহলে হয়ে গেলে পরের দিনে তোমার কি হবে না, এই যে এখানে সামারিটা আছে, সামারিগুলো পড়বে, আর এখানে কোশ্চেন আনসারগুলো পড়বে, কোশ্চেন আনসারগুলো করে আমি তোমাদের কোশ্চেন দিয়ে দেবো, পরের দিন আমি কোশ্চেন দিয়ে দেবো, সেই কোশ্চেনের আনসারটা করবে, আনসারটা করে আমাকে অবশ্যই পাঠিয়ে দেবে সময়, ঠিক আছে। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে লিখে দেবে, আর যদি লেখা সম্ভব না হয় তাহলে আমাকে ফোন করে অবশ্যই জানাবে, ওকে।